আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এখনো কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। দারোয়ান মামাকে অনেকবার বলা হলেও সে আমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। এমন সময় আমার সামনে দিয়ে আমার ফুফাতো বোন যাচ্ছে তার বান্ধবীদের সাথে। তার মানে আপুও এই কলেজে পড়ে। আগে তো জানতাম না। কোনো কিছু না ভেবেই আপুকে ডাক দিলাম। রুমি আপু একবার তাকালো, কিন্তু এমন ভাব করলো যেন আমাকে চেনে না, কোনো দিনও দেখেনি। আপু আর আপুর বান্ধবীরা চলে গেল, আমার সামনে দিয়ে চলে গেল। আপুর এক বান্ধবী বলেই দিল, তুই কি ওই ছোট লোকটাকে চিনিস? কেমন ক্ষত নোংরা জামা পরে কলেজের গেটের সামনে এসে মেয়েদেরকে বিরক্ত করছে। কত জায়গায় কত ছোট লোক দেখা যায়, তাই বলে কি আমার সবাইকে চিনতে হবে? কথাটা এমন করে বলল যে আমার শুনেই চোখে পানি চলে আসলো। আমি আর সেখানে না থেকে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি এখন আর বাড়িতে যাওয়া যাবে না, তখন আম্মা বুঝে যাবে যে আমাকে কলেজে ঢুকতে দেয়নি। আম্মু ঠিক কথাই বলেছিলেন, অত নামি কলেজে পড়ার দরকার নাই বাপ, আমরা যেমন তেমন কলেজে পড়াই ভালো। না, এক প্রকার জেদ নিয়েই ভর্তি হলাম কলেজে। আপনাদের আর কি পরিচয় দিব তাও বলি, আমি রাফি। এসএসসি অনেক কষ্ট করে পাশ করি। রেজাল্ট মোটামুটি হওয়ার কারণে একটা ভালো কলেজে পড়ার লোভটা সামলাতে পারিনি। আর আমার লোভের কি ফল পেলাম তা তো আপনারা দেখলেন। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছি। এখন একটা গাছের নিচে বসে আছি। একা একা ভালো লাগছে না, কি আর করার, আশেপাশের পরিবেশ দেখছি। হঠাৎ করে মনে হলো আমার রুমিয়াপুর ব্যবহারটা। আমি জানি আমরা গরিব, একবেলা খেতে পারলে আরেক বেলা কি খাবো তা নিয়ে ভাবতে হয়। আর রুমিয়াপুরা অনেক বড় লোক, তার বাবা বড় ব্যবসায়ী। এইসব ভাবতে ভাবতে জোহরের আজান হলো। আমি আর কিছু না ভেবে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর, কিরে তোর কলেজ কেমন হলো? বাবা তোর সমস্যা হলে অন্য কলেজে পড়। না মা, কলেজটা অনেক ভালো আর স্যাররা তো অনেক ভালো। জানো মা, স্যাররা তো অনেক যত্ন নিয়ে পড়ান আর খুব ভালো পড়ান। মিথ্যা হাসি দিয়ে বললাম, বাবা তুমি যা করবা মন দিয়ে করো, কেমন? আচ্ছা আম্মা। যা গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। মা দাও, খুব খিদা লেগেছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলাম। তারপর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল 5:12 বাজে ঘুম থেকে উঠলাম। তারপর একটু বাইরে বের হয়ে নদীর পাড়ে বসে আছি। মাগরিবের আজান হলো। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। পড়ার ইচ্ছা আছে কিন্তু বই নাই। বসে বসে ভাবছি, এমন সময় আব্বু আসলো। বাবা, কলেজ কেমন হলো? আলহামদুলিল্লাহ, আব্বু ভালোই হয়েছে। কিভাবে যে তোমার বইগুলো কিনে দিব ভেবে পাচ্ছি না। আব্বু, তুমি একটা কাজ করো তো, সব বইয়ের মোট কত দাম পড়বে আমাকে জানিও। আমি না হয় রাতে একটা কাজ জোগাড় করে তোমার বইগুলো কিনে দিব। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আব্বু আপনাকে চিন্তা করতে হবে না, কাল একটা দরখাস্ত করব যেন লাইব্রেরি থেকে আমাকে বই দেওয়া হয়। আব্বু কিছু না বলেই চলে গেলেন। হয়তো কষ্ট পেয়েছেন। এই দিকে আমি ভাবছি, আমি তো কলেজে ঢুকতেই পারলাম না, কি করে যে কি করব, এই সব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাফি ওঠো, নামাজ পড়তে হবে তো, ফজরে আজান হলো। কিছু না বলেই উঠে নামাজে গেলাম। নামাজ পড়ে বসে আছি। রাফি খেতে আয়, খাবার খেয়ে নে, কলেজে যাবি না? তারপর আমি খাবার খেতে গেলাম। কালকের কয়েক মুঠো ভাত ছিল, তাতে আম্মু বেশ কিছু পানি ঢেলে লবণ মরিচ দিয়ে ভাত মেখে দিলেন। আব্বু আগেই চলে গেছেন কাজে। আমি খাওয়া দাওয়া করে আম্মুর সাথে গল্প করে বাড়ি থেকে বের হলাম, কলেজে যাব তাই। হাঁটতে হাঁটতে কলেজে আসলাম। দারোয়ান মামারা আজও আমাকে আটকিয়ে রাখলেন। আমি মনে মনে বললাম, আমাকে কলেজে না ঢুকতে দিলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এমন সময় একটা স্যার যাচ্ছিলেন, আমাদের কাণ্ড দেখে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে এখানে? কিছু না স্যার, এই ছোট লোকটা বলছে সে নাকি এই কলেজে পড়ে। তোমাদের সমস্যা কোথায় আর তোমরা হাসছো কেন? স্যার আর কিছু না বলেই আমাকে সাথে নিয়েই ভেতরে গেলেন আর বললেন, তুমি তোমার ক্লাস খুঁজে ক্লাসে যাও, আমার একটু কাজ আছে। এই বলেই স্যার চলে গেলেন। আমি আমার ক্লাস খুঁজে পেলাম। ক্লাসে প্রবেশ করি, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানার পশু। না হয় আমি ক্লাসে প্রবেশ করে ভুল করে ফেলেছি। আমি আর কিছু না ভেবে, সামনের বেঞ্চ ফাঁকা ছিল
তাই সেখানে বসে গেলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে। ঠিক 8 মিনিট পর একদল ছেলে ঢুকছে। সেটা দেখে ক্লাসে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। একটা ভদ্র ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে অনেক বড় লোক, অনেক ধনী ফ্যামিলির ছেলে। আমি কিছু না ভেবেই তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাই। একটা চর মেরে বলল, কুত্তার বাচ্চা, ছোট লোক, তুই কে আর তুই এখানে বসলি কেন? জানিস না আমি এখানে বসি? ছোট লোকের বাচ্চা, আমার জায়গাটা তো নষ্ট করলি। তুই এখানে আসলি কিভাবে? না থাক, তোকে বলতে হবে না, তুই যা এখান থেকে। আমি কোনো কিছু না বলে গালে হাত দিয়ে ওখান থেকে চলে আসছিলাম। তখন ছেলেটা, ছোট লোকের বাচ্চা, কালু আমার সামনে যেন তোকে আর না দেখি, তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো, বলে দিলাম। আমি কিছু না বলেই শুধু মাথা নাড়ালাম। তারপর শেষের একটা বেঞ্চে গিয়ে বসতে যাব, তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি কিছু বলবেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার সাথে কথা বলতে এসেছিস? তারপর আরও কটু কথা বলল। আমি শুধু শুনে যাচ্ছি, একটা কথা বলতে পারলাম না। এমন সময় স্যার আসলেন। সবাই সবার জায়গায় বসলো। আমি দাঁড়িয়ে আছি। স্যার আমাকে দেখে বলল, এই ছেলে এদিকে আয়। আমি গেলাম। তুই এখানে কেন? আর তোকে এখানে কে ঢুকতে দিল? ভিক্ষে করার জন্য কলেজেও চলে এসেছিস? ছোট লোক একটা, যা এই ক্লাস থেকে বের হ। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন। আমি বাইরে বের হয়ে দরজায় দাঁড়িয়ে স্যারের ক্লাসটা করছিলাম। এমন সময় প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসের সামনে আসলেন। স্যার আমার কাছে এসে বললেন, বাবা তুমি বাইরে কেন? আমি স্যারকে দেখে অবাক। ইনি তাহলে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার? আমি চুপ করে আছি। প্রিন্সিপাল স্যার বলল, চলো ক্লাসে। আমি স্যারের পিছে পিছে গেলাম। স্যার আমাকে বসতে বলে কিছু কথা বলে চলে গেলেন। আমি বসে আছি শেষের ওই মেয়েটার পাশে, কারণ কোনো বেঞ্চ ফাঁকা নাই। প্রিন্সিপাল স্যার যাওয়ার পর মেয়েটা দাঁড়িয়ে, স্যার, আমি এই ছোট লোকের বাচ্চাটার সাথে বসতে পারবো না। ছোট লোকটা শরীর থেকে কুত্তার মতো গন্ধ লাগছে। এটা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো, আর আমার লজ্জাতে চোখে পানি চলে আসলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিন সব ক্লাস করে যাচ্ছি, আর সব স্যারগুলোর মুখে একই কথা, ছোট লোক আর কালু। সেই দিন ক্লাস করে বের হচ্ছি, এমন সময় প্রিন্সিপাল স্যারের সাথে আমার দেখা। আমি স্যারকে আমার সব সমস্যার কথা বললাম। স্যারের মনে হয় আমার উপর একটু মায়া হলো, তাই স্যার নিজেই বললেন, আমার সাথে আসো। আমি স্যারের পিছে পিছে গেলাম। এটা তো লাইব্রেরি। স্যার আমাকে বইগুলো দিলেন। আমি অনেক খুশি, তাই বইগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাইরে যাচ্ছিলাম। এমন সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি রুমি আপু পড়ে আছে। আমি কিছু না ভেবেই আপুকে উঠাতে গেলাম তার হাত ধরে। আপু বলল, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! এটা বলেই আমাকে যা নয় তা বলেই আমাকে মারতে শুরু করলো। আর এমন সময় পুরো কলেজ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আসলেন। রুমি আপু আমার নামে মিথ্যা কথা বলা শুরু করলো। জানি সবাই বিশ্বাস করলো। প্রিন্সিপাল স্যার আমাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিলেন। আমি সেই দিন অনেক কেঁদেছি। আচ্ছা আপনারাই বলেন, আমি গরিব বলে কি আমি ভালো কলেজে পড়তে পারবো না? আমি গরিব বলেই কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই? আমি গরিব, তাই আমাকে যা তা বলে অপমান করবে। আমরা গরিব, তাই বলেই আমরা ছোট লোক, তাই আমরা এই সমাজে এত অবহেলিত। আচ্ছা আপনারা তো অনেক ধনী, আমরা কি ইচ্ছে করে গরিব ঘরে জন্ম নেই? আরে ভাই, আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকতে ইচ্ছা করে স্বাধীনভাবে। আমাদের মানুষ বলে একবার কাছে টেনে দেখেন, এই ছোট লোকদের একটা সুযোগ দিয়ে দেখেন, তারাও আপনাদের মতো মানুষ হবে ঠিকই, তারাও আদর্শ মানুষে রূপান্তরিত হবে। আমরা কি পারি না এই ছোট লোকদের নিয়ে এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে? আমি সেই দিন অনেক কেঁদেছিলাম। সেই দিন কারো সাথে কোনো কথা না বলে সারা দিন কেঁদেছিলাম। আম্মু আমাকে অনেকবার বলেছেন কি হয়েছে, আমি আর কিছু বলতে পারিনি সেই দিন। আমি সারা দিন কিছু খাইনি। রাতে শুয়ে শুয়ে ভাবছি আমি আর এই নিষ্ঠুর শহরে থাকবো না, যে শহরে আমার কোনো মূল্য নেই, কুত্তার মতো ব্যবহার করে সবাই। আজ রাতেই চলে যাব ভেবে সব কিছু ছেড়ে কাউকে কিছু জানাবো না। এমন সময় আব্বু আম্মুর কথা মনে হলো। তাদের হাস্যোজ্জ্বল চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। এইসব ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছে। চারিদিকে ফজরের আজান হচ্ছে। রাতের অন্ধকারটা কেটে যাচ্ছে। হয়তো আমার জীবনের অন্ধকারটা কেটে যেতে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, তবেই হয়তো অন্ধকারটা কেটে যাবে। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বসে মন খারাপ করে বসে আছি। আম্মুর নামাজ
এখনও শেষ হয়নি। আম্মুর নামাজ শেষ হলে আমি আম্মুকে নিয়ে আমার রুমে যাই। আম্মু আমার দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকতে থাকতেই কাঁদতে কাঁদতে বললেন, বাবা তোমার কি হয়েছে? কাল থেকে কিচ্ছু খাওনি। আম্মুর কান্না দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। নিজেকে কিছুটা সামনে নিয়ে আমি আম্মুকে সব কিছু খুলে বললাম। আরও বললাম, আম্মু, আমি আর এই নিষ্ঠুর শহরে অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। আম্মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি এই শহর থেকে চলে যাব। আর তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজে কাজ করে নিজের খরচ চালাতে পারবো। এই কথা শুনে আম্মু কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। আমি একাই বসে আছি। এমন সময় আব্বু আম্মু দুজনেই আসলেন। আব্বু আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি নিচের দিকে। আব্বু আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, এত কিছু হয়ে গেছে, আগে বলনি কেন? তুমি কি সত্যি বাইরে কোথাও চলে যেতে চাও? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর আব্বু ফোনটা বের করে কাকে যেন ফোন দিলেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর আমাকে বললেন, কাল তুমি ঢাকায় যাচ্ছ তোমার ছোট চাচার বাড়িতে, সকাল 7টার বাসে, মনে থাকে যেন। এটা বলেই আব্বু চলে গেলেন। আম্মু তখনও আমার কাছেই ছিলেন। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু, আমার ছোট চাচা আছে, আর আমি জানতাম না। আর আমার চাচা কেমন মানুষ যে তার বড় ভাই ভাবি এমনকি আমার সাথেও কোনোদিন দেখা করেননি, কথা বলেননি। তোর চাচার কোনো দোষ নাই বাবা। আমরা কোথায় আছি তোমার চাচা জানে না, আমরা কেউ তাদের কিছু বলিনি। আমি অবাক হয়ে আম্মুকে বললাম, কেন আম্মু? আম্মু কিছুক্ষণ চুপ থাকার পর বলতে শুরু করলেন, তোর আব্বু আর আমি একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়তাম। তোর আব্বু আমাকে অনেক পছন্দ করতেন। আমাকে অনেকবার বলার পরও আমি রাজি হইনি। তিনি আমার উপর জোর করা শুরু করলেন। তোর দাদুভাই ছিলেন একজন প্রভাবশালী লোক। কোনো না কোনোভাবে আমার আর তোর বাবার কথা জানতে পারে। তোর নানু ভাইকে আর আমাকে অনেক অপমান করেন। তারপর থেকে আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। আমার খোঁজে তোর আব্বু বেশ কয়েকবার আমার বাড়িতে এসেছিল। একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে যান। আমরা অনেক গরিব ছিলাম, তাই চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, যার ফলে আমার বাবা মারা যান। আর আমার আর কেউ ছিল না। তোর বাবা যে কিভাবে জানতে পেরেছিল আমার বাবা মারা গেছেন, সাথে সাথে তিনি বাবার দাফনের সাথে আমারও দায়িত্ব নেন। দাফন কাজ শেষ হলে তোর আব্বু আমাকে নিয়ে কাজী অফিসে নিয়ে যান। কাজী অফিসের সামনে যেয়ে তোর বাবা দুইজন বন্ধুকে কল দিলে তারাও চলে আসেন। আমাদের বিয়ের কাজটা শেষ হলে তোর আব্বু আমাকে নিয়ে তোর দাদুর কাছে যান। আমাকে দেখে তোর দাদু এতটাই রেগে যান যে আমাদেরকে মেনে নেওয়া তো দূরের কথা, তোর আব্বুকে ত্যায্য করে দিলেন, তার সাথে সকল সম্পত্তি থেকেও। সেদিন তোর আব্বু অনেক কেঁদেছিল। জানিস বাবা, তোর আব্বুকে আমি সেই দিন আর আজকে কাঁদতে দেখলাম। এর আগে কোনো দিনও দেখিনি। যতই কষ্ট পান না কেন, হাসি মুখে সব সামলিয়েছেন। তোর আব্বু আমাকে নিয়ে ঢাকা থেকে রাজশাহী চলে আসেন, আর তাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি। এটা বলেই আম্মু নিজের আঁচলে মুখ লুকিয়ে কান্না করতে করতে চলে গেলেন। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এমন সময় বন্ধু নাসিফের ফোন। আমি রিসিভ করা মাত্রই নাসিফ বলল, কোথায় রে, একটু দেখা কর, কাজ আছে। আমি আর কিছু না বলে দেখা করতে গেলাম। নাসিব আমার ভাইয়ের থেকেও বড় কেউ যদি থাকে তাহলে সেটা নাসিব নিচেই। আমাকে দেখে নাসিব বোঝে যায় আমার মন খারাপ, তাই আমাকে নিয়ে নদীর পাড়ে নিয়ে যায়। আমি আর নাসিব অনেকক্ষণ বসে আছি, কেউ কোনো কথা বলছি না। দোস্ত, তোর কি হয়েছে বলতো? তোর মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। আমি আর নাসিফের কাছে কোনো কিছু না লুকিয়ে সব কিছু খুলে বললাম। কলেজে যা যা হয়েছে সব কিছু বললাম। নাসিফ শুনে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরেই কান্না করে দেয়, আর তার সাথে আমিও। আমাদের কথা হলে জোহরের আজান হলো। আমি আর নাসিফ ওখান থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ করে ফুপির কথা মনে হওয়াতেই চলে আসলাম ফুপির বাড়িতে। ফুপির বাড়ির কাছে আসতেই আমার মাথায় নোংরা পানি পড়ল। কে ফেলেছে দেখার জন্য ওপরে ছাদে তাকাতেই দেখি রুমি। রুমি বলে, কিরে ছোট লোক, আমাদের বাড়িতে কি আর কেমন দিলাম? এটা বলেই হাসতে লাগলেন, আর আমি শুধু মুচকি হেসে চলে আসলাম। ওপরে উঠতেই দেখলাম ফুপা বসে আছেন আর কি যেন একটা পড়ছেন। আমি কাছে গিয়ে, আসসালামু আলাইকুম ফুপা, কেমন আছেন? ভালো। ফুপা, ফুপি কোথায় আছেন একটু বলবেন? দেখছিস না আমি কাজ করছি, বিরক্ত না করে যা তো এখান থেকে। ফুপা একটু উচ্চ গলায় কথাটা বলেছেন, যার ফলে ফুপি শুনতে পান। এমন সময় ফুপি আস্তে আস্তে বলল, কি হয়েছে আর কার সাথে এমন করে কথা বলছো? ফুপি আমাকে দেখেই খুশিতে জড়িয়ে ধরে বললেন, আরে রাফি, কখন আসলি? কেমন আছিস? এখন তো তোরা আর আসিস না, আমাদের কথা এখন আর মনে পড়ে না। এই কথাগুলো একবারে বললেন। আমাদের কথা বলা দেখে ফুপা চলে গেলেন। আমি দেখেও না দেখার ভান করে রইলাম আর বললাম, ফুপি
তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আরও অনেক কথা বললাম। বেশ কিছুক্ষণ পর রুমি আসলো আর বলতে লাগলো, কিরে ছোট লোকের বাচ্চা, এখনো যাসনি নাকি দুপুরে খেয়ে যাবি? কথাটা শেষ না হতেই ফুপা বলে উঠলেন, রুমি কি বলছো এসব? কুকুরের পেটে কি ঘি হজম হয়? আর রাফি, তুই এগুলো খেয়ে হজম করতে পারবি? এটা বলেই দুজনে হাসতে থাকে। এটা দেখে ফুপি আমার হাত ধরে নিচে নিয়ে আসলেন আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, রাফি শোনা, তুই আর আমাদের বাড়িতে আসিস না। তোকে এরা এত অপমান করে, আমারই খারাপ লাগে। এটা বলেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আমি ভাবছি ছোট লোকের আবার মান সম্মান আর অপমান হতে হতে এখন আর গায়ে লাগে না। এসব ভাবতে ভাবতেই ফুপিদের বাড়ি থেকে বের হলাম। হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম আমার সামনে